তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ, চলছে হিট অ্যালার্ট। এইরকম গরম কোনো বছর আমি দেখি না। 40% রোগীর মতো এই বছর আমরা বেশি পাচ্ছি। উত্তপ্ত রাজপথ, অতি জরুরি প্রয়োজন ছাড়া এই পথে কেউ বের হবে না। আপনি জ্ঞান দিলে তো হবে না যে 8 গ্লাস পানি খান। 8 গ্লাস পানি কোথায় পাবে রাস্তায় থাকা লোকজনগুলো? টেম্পারেচার একাই কিন্তু আপনার অনুভবের তীব্রতার জন্য দায়ী না, এটার জন্য দায়ী আনুষঙ্গিক অন্যান্য পরিস্থিতি। বাংলাদেশে বেশিরভাগ জায়গায় তাপপ্রবাহ, আমার সেটা শুধু মৃদু না, মাঝারিও না, তীব্র হয়ে গেছে। প্রচন্ড গরমে হিট স্ট্রোকে ঝরছে প্রাণ, বাড়ছে আতঙ্ক। চিফ হিট অফিসার বলছেন তিনিও চিন্তিত। আগে আমরা গাছগুলো কেটে ফেলি, রোড বানাই, বাসা বানাই, তারপরে একটা দুটা গাছ এরকম করে দিয়ে দিই ছিটা ছিটা। বাট দ্যাট ডাজন্ট ওয়ার্ক। উই নাও নো আমরা এখন সাফার করছি তো ওটার কনসিকুয়েন্স। বিভিন্ন রকমের ইনস্টিটিউশনস কিন্তু দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ সামথিং দ্যাট দে নিড টু বি আ পার্ট অফ, স্পেশালি ওয়েন ইট কামস টু হিট। অ্যাড্রেস করার জন্য অনেক ইনভেস্টমেন্ট লাগবে। আমরা অনেক কিছু ঘোষণা দিই, কিন্তু সেই ঘোষণাকে আমরা ফলো আপ করি না, বাস্তবায়ন করি না। নগর কর্তৃপক্ষ কি করছে? আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা 20,000 ছাতার বন্দোবস্ত করতে যাচ্ছি। নকশাবিদ বলেন কিংবা স্থপতি, তাদেরকে এগুলাকে কিন্তু আর একটু চিন্তা করতে হবে বলে মনে করি, যে এগুলা পরিবেশ উপযোগীর জন্য কতটুকু তারা এটি ভালো বলতে পারবেন, যে এই কাজ ব্যবহার করা কিংবা অন্যান্য ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা কতটুকু সহায়ক হবে। এই মুহূর্তে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভূতি 44 ডিগ্রি সেলসিয়াস। অথচ মধ্যপ্রাচ্যের অনেক দেশেও তাপমাত্রা এতটা নয় এখন, যেটা বাংলাদেশে মনে হচ্ছে যেন মরুভূমির উপরে দাঁড়িয়ে আছি। এই যখন পরিস্থিতি, তখন দোষটা আসলে কার? খালবিল দখল করা, গাছগাছালি কেটে ফেলা, কিংবা নতুন রকমের নগরায়ন করা, তাতে করে কি মানুষের ভালো হচ্ছে নাকি জীবন আরো বিপর্যস্ত হয়ে যাচ্ছে? এবারের পুরো অনুসন্ধানটা আমরা করতে চাই তা নিয়েই। সমস্যাটা আসলে কোথায়, প্রকৃতি কেন এত বিরূপ আচরণ করছে তা একটু দেখা দরকার, বোঝা দরকার। আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। এই উত্তাপ, ভয়াবহ গরম, যেন ঝলসে যাওয়া জীবন। ঘরের বাইরে এলেই অস্বাভাবিক অবস্থা। বাংলাদেশের মানুষ এমন গরম এর আগে দেখেছে কি কখনো? গরম আছে? হ্যাঁ, গরম আছে, প্রচুর গরম, প্রচুর গরম। সহ্য করা যায় না, সহ্যের বাইরে। চাকা হাওয়া লিক হয়ে গেছে, গরমে হাওয়া লিক? হ্যাঁ, গরমে লিক হয়ে? হ্যাঁ, গরমে বাল্টুক যা আছে সব চলে গেছে। সত্যি বলতেছি, এরকম গরম কখনো পরে নাই, আমার জীবনে দেখি নাই। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। টানা গরমে চিন্তায় গোটা দেশ, তাতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ওই খেটে খাওয়া মানুষগুলো। আগে তো গরম দেখছি, কিন্তু এইবারের মতো গরম কোনো সময় দেখি নাই। এবারকার গরম প্রচুর গরম। গরমের চিপতে তো আগে এমন আসলো না, কিন্তু অনেক যে গরমটা, এই গরম অনেক মারাত্মক গরম। আর আগে এমন গরম আসলো না তো। আগে গরম আসলো একটু ভালোই গেছিল, বাতাস ছিল। আর এখন তো ধরেন বাতাস, আপনি ধরেন ওই গরমে বাতাস হয়। সারা বাংলাদেশে যে গরমটা পড়ছে, জীবন শেষ, একবারে জীবনের কিছু নাই মনে করেন। এই কঠিন সময়ে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ঝুলছে তালা। তীব্র গরমের মধ্যে আমাদের অনুভূতি সরকার বুঝতে পেরে যে বন্ধ ঘোষণা করেছে। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে এই পরিস্থিতি শান্ত হবে। আশা করি আবার আমরা আমাদের প্রিয় অঙ্গন, এই শিক্ষাঙ্গনে ছাত্র, শিক্ষক, অভিভাবক, আমরা যে হাসি খুশি যে পরিবেশ, সেটা আবার অচিরে ফিরে আসবে, এটাই আশা রাখি আর কি। তবে শহর বন্দর কিংবা ঢাকায় জীবিকার তাগিদে যাদের ছুটতে হয়, সেই সংখ্যাটাও কম নয়। নগরের পথে প্রতিদিন লাখো মানুষ ছোটে এই অসহনীয় গরমের মধ্যেই, যেন আগুনে অসুস্থ হলেও তাদের কিছুই করার নেই। কারো সর্দি কাশি, কেউ জ্বরে কাঁপছে। এক হাতে বোতল, আরেক হাতে
একটা কাভার যেটা দিয়ে বাচ্চাকে মাথা ঢেকে রাখছেন। আমার কাছে তো ছাতা নেই, তো তার জন্য আমি একটু প্রোটেকশন দেওয়ার জন্য এটা একটু ওরে ছায়া দেওয়ার চেষ্টা করতেছি। আর পানি তো কিনতেই হবে, কারণ পানির জন্য তো পানি ছাড়া চলতে পারতেছি না, এই জন্য ওরে পানি কিনে দিছি, জুস কিনে দিছি। এখন ও এটা দিয়ে খাইতে খাইতে রাস্তা দিয়ে পার হবে, কি করবার। পরিবেশটা কিন্তু সিস্টেমে বদলায়, কিন্তু এখন যা অবস্থা আমাদের জনসংখ্যার চাপ এবং আমাদের ভেহিকেল বিভিন্ন সিস্টেমে বিভিন্ন সেক্টরে এত পরিবেশ দূষণ, যার কারণে আমি মনে করি যে আমাদের এই প্রকৃতি আমাদের সাথে রিঅ্যাক্ট করতেছে। মানে এত তাপমাত্রা এবং অসহনশীল না কিন্তু, হ্যাঁ, যা নাকি আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং প্রকৃতিগতভাবে কিন্তু আসলে সমস্যা। এটা তো গরমের দেশ, আমরা যদি সতর্ক না হই তাহলে তো অসুস্থ হয়ে পড়বো। 3 ডে অ্যালার্ট দেওয়া হয়েছে, তো মানে এখানে তো আমি তো শুনলাম 2-1 মানুষ মারা গেছে। তো যতদূর সম্ভব আমাদেরকে সতর্ক হতে হবে। সান হ্যাট, আমি তো সানে বের হয়েছি, সান হ্যাট পরতে হবে। আর এখানে লোকজন বেশি, মাস্ক পরেছি, সানগ্লাস পরেছি, চোখকে রক্ষা করার জন্য আমাদেরকে তো করতে হবে। তো না হলে তো আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, সরকার তো সরকারের কাজ করেছে, অ্যালার্ট দিয়েছে, তোমরা ঘরে বসে থাকো, আমরা তো ঘরে বসে থাকতে পারি না। উত্তপ্ত রাজপথ, অতি জরুরি প্রয়োজন ছাড়া এই পথে কেউ বের হবে না। প্রচণ্ড গরম, আর এই গরমটা বাতাসও গরম, যে আপনি চলবেন পথ দিয়ে, রাস্তা দিয়ে, সবখানেই মানে গরমের ছড়াছড়ি, কোনো দিক দিয়ে গরম বের হওয়ার মতো উপায় নেই। বাসার গ্লাস কিংবা ভবনের গ্লাসের রিফ্লেকশন, রাস্তার গরম, গাড়ি ঘোড়া যানবাহনের গরম, সব মিলিয়ে মানুষজন পড়েছেন বড়ই বিপাকে। কি করবেন কি করবেন না বুঝে পাচ্ছেন না। বের না হলে আবার আয় উপার্জন না করলে জীবন চলবে না। অপরিকল্পিত নগরায়ন, পরিণত গাছপালা কেটে উজাড় ও দখল করতে করতে জলাধার কমে যাওয়া কিংবা এসব কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়েছে। বিশেষজ্ঞদের এসব কথা কারোরই এতটা অজানা নয়। তাহলে প্রশ্ন হলো, প্রাণ প্রকৃতির সাথে আমাদের এই বিরূপ আচরণ কি আজ উল্টো প্রতিশোধ নিচ্ছে? সেটা বুঝতে এবার আপনাদের একটু নিয়ে যেতে চাই 7 মসজিদ রোডে, যেখানে পরিণত গাছ কেটে ফেলে নতুন গাছ লাগানো হয়। কতটা সৌন্দর্য বাড়ল এতে। আমরা যে পরিমাণ গাছ লাগাইছি তার চেয়ে বেশি আমরা কেটে ফেলছি। উন্নয়ন আমাদের প্রয়োজন আছে, কিন্তু উন্নয়ন করতে গিয়ে আমরা অনেক গাছ কেটে ফেলছি। যারা এই পরিকল্পনা করছেন তারা কিন্তু দুইটাকে সমন্বয় করে কিন্তু এটা করতে পারতেন, কিন্তু তারা এক চোখা নীতিতে বিশ্বাসী ছিলেন বলে সমস্ত গাছ কেটে ওইসব ভৌত অবকাঠামো নির্মাণ করছেন। এখন ঢাকা শহরে যদি আপনি আসেন 7 মসজিদ রোডে, আপনি গাছ কেটে, আমি ধরে নিলাম সে নতুনভাবে ফুলের গাছ না, সৌন্দর্য বর্ধনের গাছ না, যেই গাছ শীতল ছায়া দেয়, তাই না, আমার পানি, ভূগর্ভের পানি এই কী বলে রিচার্জে সহায়তা করে, সেগুলোই লাগালো। কিন্তু যেই গাছটা আমার 25-30 বছরের পুরানো, সেটা যে কেটে ফেললাম। এই যে 25 বছর পুরানো গাছটা যে আমার যে পরিমাণ অক্সিজেন দিল, যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সে শোষণ করলো, যে পরিমাণ শীতলতা আমাদেরকে দিল, যে পরিমাণ ভূগর্ভে পানি রিচার্জ করলো, নতুন গাছটা কি তার কিছুই করবে? সে কিছুই করবে না। তাকে ওই জায়গায় আবার যাইতে হলে আরও 25-30 বছর লাগবে। তার মানে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটার ফল কিন্তু খুবই বিরূপভাবে ভোগ করবে। নগর কর্তৃপক্ষের পরিকল্পনার এই সমালোচনা নতুন নয়, এ নিয়ে কড়া আন্দোলনও হয়েছে এই রাজপথেই। তবুও সিদ্ধান্ত বদলেনি। যুক্তি দিয়ে প্রতিবাদী পরিস্থিতি সামাল দেয় সিটি কর্পোরেশন। এরপরেও এমন গাছ কাটার অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে এখনো। কে তাহলে রক্ষক হবে নগরের এই গাছগাছালির? জলবায়ু পরিবর্তন, আবহাওয়া পরিবর্তন আমি বাদও দিই। স্বাভাবিক পরিস্থিতিতেও একটি নগরে একটা পরিমাণ আছে নির্দিষ্ট, সেই পরিমাণ জলাশয় থাকতে হয়, একটি পরিমাণ আছে নির্দিষ্ট, সেই পরিমাণ সবুজ থাকতে হয়। এখানে সকল নগর কর্তৃপক্ষ ঢাকা শহরটাকে একটা খনিতে রূপান্তর করেছে, এবং যেই খনিতে তারা কেবল প্লট সৃষ্টি করেছে, তারা কৃষি জমি ধ্বংস করেছে, তারা সবুজ ধ্বংস করেছে, তারা জলাশয় ধ্বংস করেছে। ফলে যখন জলবায়ু পরিবর্তনের কারণে এই বৈদিক পরিবেশের মধ্যে আমরা পড়ি, নিজস্ব যে মোকাবেলা করার সক্ষমতা সেটা আমরা হারিয়েছি। এই যুগে এসে 2024 সালে রাজুক বলে আশুলিয়ার বন্যা প্রবাহ এলাকার 30 ভাগ
ধরে সে হাউজিং প্রকল্প করবে। এই জলবায়ু পরিবর্তনের এই তাপমাত্রার মধ্যে রাজুক যখন এই কথা বলে, তখন জনগণ হিসাবে তো আমরা দাবি করতে পারি যে রাজুকের যে আইনগত ক্ষমতা আছে এগুলোর পুরোপুরি পরিবর্তন করা হোক, এবং রাজুকের বোর্ডের মধ্যে নগর পরিকল্পনাবিদ, আবহাওয়াবিদ, স্বাস্থ্য বিশেষজ্ঞ তাদেরকে দেওয়া হোক। একটা নগর কেমন হলে মানুষ বাঁচতে পারে, এইটা রাজুকের বোর্ডে এখন যে সমস্ত আমলারা আছেন বা অন্যান্য সংস্থা থেকে প্রতিনিধিরা আছেন, তাদের সেই জ্ঞান আছে? নকশাবিদ বলেন কিংবা স্থপতি, তাদেরকে এগুলাকে কিন্তু আর একটু চিন্তা করতে হবে বলে মনে করি, যে এগুলা পরিবেশ উপযোগীর জন্য কতটুকু তারা এটি ভালো বলতে পারবেন, যে এই কাজ ব্যবহার করা কিংবা অন্যান্য ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা কতটুকু সহায়ক হবে। গাছ কাটার এই একই অভিযোগ আছে উত্তর সিটির বিরুদ্ধেও। তবে গেল বছর ঢাকা উত্তর সিটিতে চিফ হেড অফিসার নিয়োগ দেয়া হয় মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে। সৃষ্টি হয় আলোচনার। নিয়োগের 1 বছর পর তিনি কি বলবেন? আগে আমরা গাছগুলা কেটে ফেলি, রোড বানাই, বাসা বানাই, তারপরে একটা দুটা গাছ এরকম করে দিয়ে দিই ছিটায় ছিটায়। বাট দ্যাট ডাজন্ট ওয়ার্ক। উই নাও নো আমরা এখন সাফার করছি তো ওটার কনসিকুয়েন্স। বিভিন্ন রকমের ইনস্টিটিউশনস কিন্তু দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ সামথিং দ্যাট দে নিড টু বি আ পার্ট অফ, স্পেশালি ওয়েন ইট কামস টু হিট। অ্যাড্রেস করার জন্য অনেক ইনভেস্টমেন্ট লাগবে, এখানে অনেক ফান্ডস লাগবে, অ্যাডাপ্টেশন ফান্ডস লাগবে। উই নিড দ্য কোলাবোরেশন, বিকজ আমি যদি যেখানে সেখানে কাজ করতে পারছি না, বিকজ ঢাকা শহরের আমার সব কিছু ইভেন দো সরকারি, কিন্তু মানে ল্যান্ড মেবি সরকারি, বাট কোন সরকারি সংস্থা ওদেরকে তো দিতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের ফিগার আউট করতে হয় অনেক কষ্ট করে। তো এই জিনিসগুলো যদি আমরা একটু সহজে ওভারকাম করতে পারতাম, ইফ ইউ কুড গেট দ্য সাপোর্ট দ্যাট উই নিডেড অ্যাজ এ সিটি। তীব্র গরম কিন্তু এখন মেবি এই যে অলরেডি মানুষ কিন্তু মারা গেছে। হ্যাঁ, তো আমাদের কিন্তু ইফ দিস কিপস গোয়িং, ইফ দিস কিপস কন্টিনিউইং, আর যদি সিটি একাই বলতে থাকে যে গরম গরম গরম, আমাদের কিন্তু সবাই মিলে কাজ করতে হবে যাতে আমরা এটা ওই লেভেল অফ প্রায়োরিটি দিতে পারি। ওই লেভেল অফ প্রায়োরিটি মিনস ফান্ডিং, priority means budget, priority means having the flexibility to adapt quickly and to make quick decisions. So ওই জিনিসগুলো আমাদের নিয়ে আসতে হবে এখানে। এবার একটু চোখ রাখা যাক ঢাকার খালবিলের দিকে, কারণ গাছগাছালির পাশাপাশি এই জলাধারগুলোই আবহাওয়া ঠান্ডা রাখে। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের হিসেবে কাগজে কলমে 47টি খাল আছে এই নগরীতে। অনেকেই বলে ছিল, এখন নেই। চারপাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, বালু নদীর সঙ্গে সংযুক্ত ছিল ওই খালগুলো, কিন্তু নগর কর্তৃপক্ষের উদাসীনতায় দখল দূষণে এসব খালের অস্তিত্ব থাকলেও সবই মৃতপ্রায়। খাল, পুকুর, জলাধার, জলাশয় রক্ষা করার জন্য যদি মুখের কথায় ভাষণ দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে কাজ হতো, তাহলে আমার মনে হয় সেটা আমরা করে ফেলেছি। কিন্তু কার্যকরভাবে পরিকল্পিতভাবে যাওয়ার জন্যে আমরা বলছি ব্লু নেটওয়ার্ক। এই যে খালের সাথে খালের সংযোগ, খালের সাথে জলাধারের সংযোগ, জলাধারের সাথে নদীর সংযোগ, এবং পুরোটা মিলে একটি নেটওয়ার্ক, একটা সিস্টেম। আমাদের হার্টের চারপাশে যে জালিকা আছে তার যেমন সিস্টেম আছে, এরকম একটা সিস্টেম এটাকে ডেভেলপ করতে হবে। পরিকল্পিতভাবে সেটা ওয়াসা করলো না বলে সিটি কর্পোরেশন হাতে দেওয়া হলো। গত 3.5 বছর সিটি কর্পোরেশন কিছু করলো না। তার মানে কেউই না করে পার পাওয়ার জবাবদিহিতাহীন একটা কার্যক্রমের মধ্যে দিয়ে এটা ধ্বংস করার চেষ্টা করছে। একই রকমভাবে এটিও আপনাকে মাথায় রাখতে হবে, এই জলাধারগুলো যদি শুধুমাত্র তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তা না, প্রতিটা অগ্নিকাণ্ডে যদি নবরতন কলোনির পুকুরটা না থাকতো, সেদিন আপনি বেইলি রোডে একেবারেই বাঁচতে পারতেন না। তাহলে এর অনেক রকমের উপযোগিতা রয়েছে। এই যে একটা মাইক্রো লেভেল ক্লাইমেটিক কন্ডিশনে আপনাকে একটা রিসোর্ট, সেটাকে ফিরিয়ে আনার জন্যে আমরা চিহ্নিত করেছি, আমরা বিভিন্ন রকমের কার্যক্রমের প্রতিশ্রুতি দিয়েছি। 44টা পুকুরকে জেলা প্রশাসক ঢাকা ইতিমধ্যে রাজুকের সাথে যৌথভাবে উদ্ধারের জন্য পরিকল্পনা করে বসে আছে। কাজটা শুরু হচ্ছে না। আমরা কাজটা তাহলে করবো কখন? আমি মনে করি জনগণের পক্ষ থেকে যথেষ্ট চাপ আমরা তৈরি করতে পারছি না, আর সরকারের সংস্থাগুলো যথেষ্ট জবাবদিহিতামূলক জনকল্যাণমুখী মানসিকতায় দায়বদ্ধ বোধ করছে না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কারণ, যে আমরা এগুলি থাকা সত্ত্বেও উদ্ধার করতে পারছি না, এবং ক্রমাগতভাবে দখলদার পুঁজিবাদীদের হাতে দখল হয়ে যাচ্ছে। এখনও ভরাট হচ্ছে বাই পাওয়ারফুল পিপল। হ্যাঁ, সো ওইখানে আমাদের একটু প্রোটেস্ট করতে হবে এই জিনিসগুলো নিয়ে। আমরা অনেকে করছে, বাট উই রিয়েলি মাস্ট
দিস মাস্ট বি আ ক্রাইম, দিস হ্যাজ টু বি মেড আ ক্রিমিনাল অফেন্স আমি বিশ্বাস করি। অ্যান্ড পুলিশকে ওভাবে করেই রিয়্যাক্ট করতে হবে যে কেন ভরাট করছো, ইউ ক্যানট ডু ইট, ইউ গো টু জেল। বিশেষজ্ঞরা বলছেন দেশটা যেমন উন্নত হচ্ছে তেমনি কমছে মাটির অংশ, গাছপালা, বিবর্ণ হচ্ছে খালবিল, নদী নালা। এতে আলো শোষণ করার ক্ষমতা কমে যাচ্ছে, বাড়ছে তাপমাত্রা। জরিপ করে দেখছি যে ঢাকার বিভিন্ন এলাকার তাপমাত্রা নিয়ে একই সময়ে আমরা দেখছি ধানমন্ডিতে যেই তাপমাত্রা, আমার বায়তুল মোকাররম দক্ষিণ গেটে তাপমাত্রা একই সময়ে 5 ডিগ্রি মানে তফাৎ বেশি ওখানে। এটার কারণ কি? এটা কিন্তু আমরা খোলা চোখেই দেখতে পারি, কারণ ধানমন্ডিতে গাছপালা আছে, এখনও কিছু অবশিষ্ট, লেকটা আছে এখনও। আর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে কি পুরাটা কার্পেটেড রোড, বিল্ডিং, তারপরে যানবাহন, তাহলে বিল্ডিং থেকে তাপ বিকিরণ হচ্ছে, রাস্তা থেকে বিকিরণ হচ্ছে, যানবাহনের কালো ধোঁয়া থেকে হচ্ছে, এসি থেকে হচ্ছে, ভবনের গ্লাস থেকে হচ্ছে। তার মানে এটা কিন্তু খালি চোখেই দেখা যায়, কিন্তু আমরা সেটা থার্মোমিটারে মেপে দেখাই দিয়েছি যে এটা 5 ডিগ্রি ডিফারেন্স। তাহলে আমাদের কি করতে হবে? সেই জায়গাটা আমাদের এই তাপমাত্রার যে ভয়াবহতা ভবিষ্যৎ আরও বাড়তেই থাকবে, এটার থেকে যদি আমরা নিজেদেরকে কিছুটাও স্বস্তি দিতে চাই, তাহলে আমাদের বেশি করে গাছ লাগাইতে হবে, সেই গাছের যত্ন নিতে হবে, জলাভূমিগুলোকে রক্ষা করতে হবে, যেগুলি দখল হয়ে গেছে যতটুকু সম্ভব সেগুলোকে দখলমুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। তবে সাধারণ মানুষের মনে ক্ষোভ, যতক্ষণে নগর কর্তৃপক্ষ সঠিক পরিকল্পনায় চলবে ততদিনে এমন ভয়াবহ গরমে আর কত প্রাণ ঝরবে এটা স্ট্রোকে। পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক সহ অনেকেই মারা গেছেন এবারের টানা গরমে। তবে ঢাকা নগরীতে তাপপ্রবাহে হাসপাতালে প্রায় দ্বিগুণ রোগী। হিমশিম অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ। 40% রোগীর মতো এই বছর আমরা বেশি পাচ্ছি নিউমোনিয়া রোগী। এখন গরমের জন্য ইনফ্লুয়েঞ্জা হয়তো বা বাড়ছে, এবং ইনফ্লুয়েঞ্জা হয়ে গেলে তারপরে তার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশনে তখন নিউমোনিয়া হয়, এবং প্রচণ্ড ঘাম হয় মানুষের। ঘাম হওয়ার জন্য তারা যায়, মনে করেন ঘাম হইলো, প্রচণ্ড ঠান্ডা পানি খেয়ে ফেললো, অথবা আইসক্রিম খাচ্ছে বাচ্চারা, সেই খেতে হবে, ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লেগে ঘামের থেকেও ঠান্ডা লাগতে পারে, কারণ ঘামটা যদি আপনার শরীরের ভিতরে শুকায়ে যায়, আপনারা জানেন 1 গ্রাম পানি যদি বাষ্পায়িত হয়, লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন 540 কিলো ক্যালোরি। তাহলে এই 540 কিলো ক্যালোরি যদি সে নিজের শরীর থেকে চলে যায়, ঘামের অবস্থা যদি সে কাপড় চোপড় পরানো থাকে, তাহলে তার ইভাপোরেশন হওয়ার জন্য তার শরীর থেকে হিটটা নিয়ে যায়, তখন শরীরটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, শরীরের ভিতরটা ঠান্ডা হয়ে যায়, এবং সেই ঠান্ডা থেকে কিন্তু এই নিউমোনিয়া এবং কাশি, সর্দি, অ্যাজমাটা বাড়ছে। এই যখন পরিস্থিতি, তখন সমাধান কোথায় টিম? কথা বলতে চায় নগর কর্তৃপক্ষের সঙ্গে। কি করছেন তারা? আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা 20,000 ছাতার বন্দোবস্ত করতে যাচ্ছি। এছাড়াও সিটি কর্পোরেশন বলেছে 2 বছরে 2 লক্ষ গাছ। আসলে গাছ লাগানো কিন্তু অনেক সোজা, গাছের রক্ষণাবেক্ষণ কিন্তু অনেক কঠিন। আমরা যে কোনো গাছ কিন্তু লাগাই দিতে পারি, সুতরাং ওই গাছগুলা লাগানোর জন্য আমরা বন্দোবস্ত করেছি, এবং জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে আমরা গাছগুলো লাগাবো। সড়ক বিভাজক সহ এই সমস্তগুলাতে কিন্তু আমাদের অনেকগুলা গাছগাছালি, এবং আমরা নতুন অবয়বে ওসমানী উদ্যানটি সেটিকে করছি, তারপরে পান্তকুঞ্জ পার্কগুলোকে এগুলোকে বৃক্ষরোপণ করছি। তবে পুরো এশিয়ায় প্রথম চিফ হেড অফিসার বুশরা আফরিন বলছেন রাতারাতি পরিবর্তন হবে না পরিস্থিতির, দিলেন কিছু পরামর্শ। সবাইকে আমি এটাই বলবো যে যতটুক পসিবল সচেতন থাকো। প্লিজ নো দ্যাট আমি বুঝতে পারছি যে এই সিচুয়েশনটা অনেক ডিফিকাল্ট একটা সময়। অনেকের বাসায় মেবি ফ্যানও কাজ করছে না, বা অনেকের বাসায় মানে ইলেকট্রিসিটি নাই। এটা প্রচণ্ড ডিফিকাল্ট। আমি ফিল করছি যে এই সিচুয়েশনে আসলে একটা হোপলেস ফিলিং আসতে পারে, বা একদম আমি কি করব, আমি কেমনে আমার বাচ্চাকে ঘুম পাড়াবো, আমি কেমনে কি করব, এটা আমি প্রত্যেক দিন অলমোস্ট দেখছি। অ্যান্ড আই ফিল হেল্পলেস টু, বিকজ আমি যতই চাই আই ক্যানট চেঞ্জ দ্য সিচুয়েশন ওভারনাইট। শারীরিক অবস্থার নিয়ে একটু সচেতন থাকতে হবে, পানি বেশি বেশি করে খেতে হবে। অ্যান্ড মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ মহিলারা পানি বেশি খায় না বাথরুমের কারণে, কিন্তু ওইটা ওভারকাম করতেই হবে। উই হ্যাভ টু face our fears of all the challenges that we have and understand that heat can be very deadly. এই গরম কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে কখনো হয় নাই। সো আমাদের আগের প্র্যাকটিসেস বাদ দিয়ে নতুন প্র্যাকটিস অ্যাডপ্ট করে নিতে হবে। তীব্রতা থেকে মুক্তির কতগুলো পথ খোলা আছে সেটা নিশ্চয়ই সিটি কর্পোরেশন এবং নগর কর্তৃপক্ষ সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো
ভাববে, বিবেচনা করবে। এরপর কিছু উপায় বের হবে এবং এগুলো নিশ্চয়ই তাদের মধ্যে একটা আলোচনা তৈরি হচ্ছে। এখন এই আলোচনা অনেক সময়ই হয়েছে। যারা নগর নিয়ে পরিকল্পনা করেন, নগর পরিকল্পনাবিদরা রয়েছেন, পরিবেশ নিয়ে যারা কাজ করছেন, তারাও অনেক সময় অনেক আলোচনা করেছেন এবং সুপারিশও করা হচ্ছে যে পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ করা যায়। এমন একটা বাস্তবতায় সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হলো সততা, অনিয়ম বন্ধ করা এবং সব জায়গায় যদি জবাবদিহিতা নিশ্চিত করা যায় তাহলে অনেক ক্ষেত্রে পরিস্থিতির উত্তরণ হতে পারে, উন্নতি হতে পারে। এজন্য সবাই বলছেন যে খালবিলগুলোকে মুক্ত করতে হবে, দখল মুক্ত করতে হবে। একই সঙ্গে যে রাস্তাঘাটের পরিস্থিতি রয়েছে, গাছপালা রয়েছে, নগরকে নগরায়ন করতে গিয়ে যেন প্রকৃতির সঙ্গে বিরূপ আচরণ না হয়, যে কোনো অবস্থাতেই যেন গাছপালার প্রতি যত্নশীল হওয়া যায়, পানি, নদী, পুকুর, খালবিল, নালা সব কিছুর প্রতি আরও যত্নবান হওয়া যায়। সব কিছু করতে গিয়েও যেন এগুলোকে আরও রক্ষা করে কিভাবে নতুন কোনো উদ্যোগ নেওয়া যায় সেই পরিকল্পনা নেওয়ার তাগিদ দিচ্ছেন সবাই। প্রিয় দর্শক, আপনার জেলা এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায়। আর হ্যাঁ, ভালোর শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বদলে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।